এই যে ক্যান্সার রোগ, তার প্রকৃতিটা কি, মানে সেটি কি, আমরা কেন এত মানুষ ভয় পাচ্ছে, ভয় পাওয়ার কারণ কি, এবং তার অ্যাকচুয়াল নেচারটা কি, এটা নিয়ে আলোচনাটা শুরু হোক। বেশ, হ্যাঁ, এটা খুব একটা জরুরি প্রশ্ন। মানে এটা সবাইকার কিছুটা হয়তো ধারণা মানুষের এতদিনে হয়েছে, বাট অ্যাকচুয়ালি ক্যান্সার মানে হচ্ছে কি যে আনকন্ট্রোলড গ্রোথ। মানে আমাদের শরীরের একটা গ্রোথের লিমিটেশন থাকে, যে একটা অর্গানের সাইজ এতটাই হবে, সেটা যদি তার থেকে বিয়ন্ড বাড়তে থাকে, কোনো রকম কন্ট্রোল নেই, তখন সেটা কি হচ্ছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ছড়াচ্ছে, আশেপাশে সব জায়গাতে ঢুকে পড়ছে। তো ফলে নর্মাল ফাংশন গুলো হ্যাম্পার্ড হয়। তো আমি এই সূত্রে আমার স্লাইড গুলো শেয়ার করব, তাতে করে বোঝাতেও সুবিধে হবে, সবার বুঝতেও সুবিধে হবে। এক মিনিট, আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। সো বেসিক্যালি ক্যান্সারের স্বভাবটা হচ্ছে একটা সাধারণ হেলদি টিস্যুতে একটা সেল ডিভাইড করে একটা লিমিটেড নাম্বার অফ টাইমের জন্য, এবং বিয়ন্ড সার্টেন এজ, মানে ধরুন আমরা তো সবসময় সাইজে বাড়ছি না, একটা মানুষের একটা সার্টেন হাইট, ব্রেথ, লেন্থ এই অবধি আটকে যায়, তার বিয়ন্ডে গ্রোথ হয় না। সেটা অর্গানের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু হঠাৎ করে যদি কিছু সেলে, ধরুন এইখানে কোনো রকম জেনেটিক চেঞ্জ এলো, এবং সেটা যদি কনস্ট্যান্টলি গ্রো করতেই থাকে কোনো বাধা ছাড়া, তখন সেটা কি হচ্ছে, আশেপাশে অন্যান্য অর্গানে ইনভেট করতে আরম্ভ করছে, তার এবিলিটি চলে যাচ্ছে, which normally tells them to stop growing, এবং ওটা স্টার্টস ইনভেডিং ইনটু সারাউন্ডিং টিস্যুস। মানে অন্যান্য অর্গানে যেখানে হয়েছে সেখানে তো হয়েছেই, তাছাড়া আশেপাশে ছড়াতে আরম্ভ করছে। মানে ধরুন কারুর লিভারে ক্যান্সার হলো, তার লিভারে তো হয়েছেই, কিন্তু হঠাৎ করে সেটা আশেপাশের দিকেও ছড়াচ্ছে, এবার সেটা গল ব্লাডার, প্যানক্রিয়াস, ব্রেন, লাংস এসব জায়গায় ছড়াতে শুরু করলো। তখন কি হচ্ছে, অ্যাজ এ হোল জিনিসটা, সিস্টেমটা, হিউম্যান সিস্টেমটাই কোলাপস করে যাচ্ছে। তো সেই কারণের জন্যই তখন সেটাকে কন্ট্রোল করাটা ডিফিকাল্ট, এবং অর্গান কাজ করা বন্ধ করে দিলে অবভিয়াসলি মানুষ তখন বেঁচে থাকা আর সম্ভব নয়। তো সেই কারণেই ক্যান্সারটা খুব, মানে একটা ডেঞ্জারাস সিচুয়েশন, যেটা কি কিনা একটা আর্লি স্টেজে স্টপ না করলে সেটা ক্রমশ বেড়ে 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 চতুর্দিকে ছড়িয়ে যায়। আচ্ছা, তাহলে এই যে ক্যান্সারের যে প্রসেসটা বললেন, মানে ক্যান্সার গ্রোথটা যেভাবে হচ্ছে, হুম। তো আমরা যে কোনো জিনিসের রোগ যেগুলো হয়, ডিজিজ যেগুলো হয়, আমরা একটা আমাদের কমন ধারণা আছে, একটা ইনফেকশিয়াস ডিজিজ, আর একটা আমাদের শরীরের নিজেদের শরীর থেকে একটা কোনো পার্টিকুলার কোনো কারণ থেকে একটা ডিজিজ তৈরি হয়, যেগুলো আমরা ডায়াবেটিস বলছি, ব্লাড প্রেশার বলছি, বা এমনি যে সমস্ত শরীরের ভেতর থেকে হয়। তো ক্যান্সারকে আমি ঠিক কোন জায়গায় ফেলতে পারি, এবং ক্যান্সার যেই ডিজিজটা তৈরি হয় তার জন্য কি বাইরের থেকে কোনো আহ এজেন্ট বা বাইরের থেকে কোনো প্রভাবক কি এটার ক্ষেত্রে কাজ করতে পারে? হ্যাঁ, এটাও খুব, মানে আমরা, এটা খুব ভালো প্রশ্ন। তো বেসিক্যালি ক্যান্সারটা হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ। হ্যাঁ, মোর দেন ওয়ান ফ্যাক্টরস ক্যান্সারের ক্ষেত্রে ইনভলভ। তো এখানে অনেকগুলো রিজন থাকতে পারে যার কারণে একটা মানুষের ক্যান্সার হতে পারে। তার মধ্যে জেনেটিক মিউটেশন, মানে আমাদের যে ডিএনএটা কোষের মধ্যে রয়েছে, একটা সেলের ভেতর নিউক্লিয়াসে একটা ডিএনএ থাকছে, যেটা কিনা জেনেটিক মেটেরিয়াল আমরা বলি। তো সেখানে জিনস থাকে, যে জিনস গুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি কি করে না, বলে, সেলকে ইনস্ট্রাকশন দেয়, এবং প্রোটিন তৈরি করে সেলের ভেতর, যেগুলো নানা রকম ফাংশন করতে সাহায্য করে। তো সেই জিনে যদি মিউটেশন হয়, তখন সেই মিউটেশন গুলো কি করতে পারে, নর্মাল যে রেগুলেশন অফ সেল গ্রোথ আর ডেথ, মানে একটা সেলের যে লাইফ সাইকেল, যে সেল এতদিন অব্দি বাঁচবে, এইটা হলে সেলের অটোমেটিক সেল ডেথ হবে, এই যে কন্ট্রোলটা, সেইটাকে নষ্ট করে দেয়। তো ফলে সেইটা যদি হয়, তখন সেলটা কি হচ্ছে, বাড়তেই থাকছে, তাকে থামাবার কোনো উপায় নেই। তো সেই জন্য তিন ধরনের জিন আমরা বলে থাকি, যেগুলো which are involved in this mechanism. একটা হচ্ছে অনকোজিন,
যেগুলো আমরা বলি গেইন অফ ফাংশন মিউটেশন, যারা কিনা গ্রোথ প্রমোট করছে, মানে সেলটাকে গ্রো করতে সাহায্য করছে। সো দ্যাটস অনকোজিন। সেকেন্ড ক্যাটাগরিটা কি? টিউমার সাপ্রেসার জিনস। টিউমার সাপ্রেসার জিন মানে হচ্ছে লস অফ ফাংশন মিউটেশন, যারা কিনা গ্রোথকে রিস্ট্রেন করতে সাহায্য করে, মানে গ্রোথ আটকাতে সাহায্য করে। আর থার্ড হচ্ছে ডিএনএ রিপেয়ার জিন, মানে আমাদের ডিএনএ যেহেতু সবসময় ডিভাইড, মানে আমাদের সেল ডিভাইড করছে যেখানে যেখানে, ডিএনএ তেও সেখানে মিউটেশন আসছে। আমরা ধরুন যে যে এত এনভায়রনমেন্টাল পলিউশনে এক্সপোজড হচ্ছি, কখনো কেমিক্যালের কোনো কেমিক্যালে এক্সপোজড হচ্ছি, হ্যাঁ, বা কোনো খাবার খাচ্ছি সেখান থেকে কোনো টক্সিক বাই প্রোডাক্ট বেরোচ্ছে, এগুলো সবই কিন্তু আমাদের ডিএনএ কে এফেক্ট করতে পারে। ডিএনএ কে এফেক্ট করলে কি হয়, সেখানে কিছু মানে ভুল ভ্রান্তি সৃষ্টি হয়, এবং সেই ভুল ভ্রান্তি গুলোকে রেকটিফাই করার জন্য রিপেয়ার মেকানিজম আমাদের আছে। সেই রিপেয়ার মেকানিজমের জিনে যদি কোনো রকম সমস্যা হয়, তখন সেটা কিন্তু ক্যান্সারে পরিণত হতে পারে। তার কারণ হচ্ছে যে ভুলটা তৈরি হলো, সেই ভুলটা রেকটিফাইড হচ্ছে না। তো সেই কারণে এই এই তিন ধরনের জিনে সাধারণত দেখা যায় মিউটেশন হতে পারে। যেরকম অনকোজিন বেড়ে যেতে পারে, এবং অনকোজিনের পরিমাণ যদি বেড়ে যায় মিউটেশনের কারণে, হয়তো বেশি বেশি তৈরি হচ্ছে সেলের ভেতর, তখন সেটা কি হবে, সেলটা বাড়তেই থাকবে। টিউমার সাপ্রেসার, এটা নাম শুনেই বোঝা যাচ্ছে ওর ফাংশনটা হচ্ছে সাপ্রেস করা টিউমারটাকে। কিন্তু যদি সেখানে কোনো সমস্যা হয়, মিউটেশন হয়, যার জন্য ওর কাজটা আটকে গেল, তখন টিউমার হলেও ও সেটাকে সাপ্রেস করতে পারছে না। ডিএনএ রিপেয়ার যেটা হওয়ার কথা, ধরুন আমরা কিছু একটা কেমিক্যালে এক্সপোজড হলাম যেখানে ডিএনএ কোথাও একটা আমার ড্যামেজ হলো, সেইটাকে রিপেয়ার করার দরকার, সেটা একটা নর্মাল সেল রিপেয়ার করতে পারবে। কিন্তু যদি কোনো মিউটেটেড সেল থাকে যেখানে এই রিপেয়ার জিনগুলো নষ্ট হয়ে গিয়ে থাকে, তখন সে পারছে না। ফলে ওই মিউটেশনটা কিন্তু তাকে সাহায্য করছে আরো 5টা মিউটেশন অ্যাকোয়ার করতে। তো তখন সেই ক্ষেত্রে দেখা যেতে পারে। এছাড়া এনভায়রনমেন্টাল লাইফস্টাইল ফ্যাক্টরস, যেগুলোকে আমরা এক্সোজেনাস ফ্যাক্টরস বলে থাকি, সেগুলো আছে। তার মধ্যে প্রাইম একটা এক্সাম্পল হচ্ছে টোব্যাকো। টোব্যাকো ইউজ ইজ ভেরি ডেঞ্জারাস, যেটা আমরা জানি, কিন্তু তা সত্ত্বেও প্রচুর সংখ্যক মানুষ টোব্যাকো ব্যবহার করেন, এবং যার মধ্যে স্মোকিং হচ্ছে একটা প্রাইমারি এক্সাম্পল। স্মোকিং বা আমরা যে যারা ওই গুটখা, পান মশলা, তারপরে বিটেল নাট মানে জর্দা, এই সবগুলো থেকেও হয়, যে যার জন্য দেখা যায় লাং ক্যান্সার, ওরাল ক্যান্সার, এবং কিছু কিছু ক্ষেত্রে ব্ল্যাডার বা অন্য জাতীয় ক্যান্সারও হয়। তো এইটা একটা ওয়ান অফ দ্য লিডিং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। নেক্সট হচ্ছে ডায়েট এন্ড ওবিসিটি। তো এখন একটা ভীষণ ভাবে ট্রেন্ড এসে গেছে সবার মধ্যে, ভীষণ ভাবে ফাস্ট ফুড কালচার, মানে প্রচন্ড পরিমাণে লোকে ফাস্ট ফুড, মানে যেগুলো কিনা গ্রিলড ফুড, তারপরে মানে অনেক বেশি হেভি অন রেড মিট, বা ধরুন হাই ফ্যাট ডায়েট, এই প্রসেসড মিট, মানে লো ফাইবার, বা অনেকের ক্ষেত্রে অ্যালকোহল ইনটেক, এইগুলোর থেকেও কিন্তু নানা জাতীয় ক্যান্সার দেখা যেতে পারে, যেরকম কোলন, ব্রেস্ট, লিভার ক্যান্সার। এগুলো খুব প্রাইম এক্সাম্পল। রেডিয়েশন, রেডিয়েশন কিরকম আমরা জানি, সূর্যের আলো, আমরা সূর্যের আলো এমনি ভালো, শীতকালে বসলে ভালোই লাগে, কিন্তু একটা পরিমাণ আছে, মানে সবকিছুরই একটা মাপ আছে, কোনো কিছু এক্সেস হয়ে গেলে সেটা ক্ষতিকারক। সিমিলারলি ইউভি লাইট এক্সেসিভ পরিমাণে যদি এক্সপোজড হয়, তখন সেখানে স্কিন ক্যান্সারের একটা সমস্যা হতে পারে। আয়োনাইজিং রেডিয়েশন, মানে যেটা আয়োনাইজিং রেডিয়েশনটা আলাদা, মানে এটা স্পেসিফিক্যালি কোনো মানে রেডিঅ্যাক্টিভ মেটেরিয়ালের এক্সপোজারে এলেই তখন সেটা হয়। কিন্তু সেখানেও নানা ধরনের ক্যান্সার দেখা যেতে পারে, যেরকম লিউকেমিয়া, থাইরয়েড ক্যান্সার। তো সেই সূত্রে ইউভি লাইটের কনটেক্সটে আমি বলবো যে সকালের দিকের রোদটা বা বিকেল 4টের পরের রোদটা, সেটা অনেক বেটার রাদার দ্যান 12টা থেকে ওই পিক টাইমটা। তার কারণ হচ্ছে সেখানে ইউভি কন্টেন্ট সব থেকে বেশি থাকে। তো সেইটা স্কিনে যদি লাগে, তার যদি কোনো প্রোটেকশন না থাকে, যেরকম সানস্ক্রিন ব্যবহার করা বা যতটা সম্ভব চেষ্টা করা শেডে থাকা, এইগুলো না করলে তখন হলেও হতে পারে। যদিও আমাদের স্কিনে মেলা মানে মেলানোমা যেটা স্কিন ক্যান্সার, সেটা আমাদের ইন্ডিয়ার কনটেক্সটে অতটা নয় প্রচলিত। তার কারণ হচ্ছে আমাদের স্কিনে মেলানিন বলে পদার্থটা আছে। কিন্তু এইটাই যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা যেখানে ধরুন হোয়াইট স্কিন পিপল যারা, তাদের যেহেতু মেলানিনের প্রপোর্শনটা খুব কম, তো তাদের এই প্রোটেকশনটা থাকে না বলে এই জাতীয় দেশগুলোয় সেখানে কিন্তু মেলানোমার প্রপোর্শনটা অনেক বেশি। তার কারণ হচ্ছে তাদের জেনেটিক্যালি মেলানিনের
অ্যামাউন্টটা খুব কম, সেই কারণেই তাদের স্কিনের রংটা অতটা পরিষ্কার। মানে আমাদের স্কিনের একটা কালার আছে, সেই কালারটা কিন্তু প্রোটেক্টিভ, তো সেইটা থাকার জন্যই আমাদের চট করে এই ধরনের রোগগুলো হয়। এছাড়া কার্সিনোজেন বলতে তো আরো আছেই, এমনি যারা ধরুন এক্সপোজার টু অ্যাসবেস্টস বা বেনজিন, অ্যাফলাটক্সিনস, ফর্মালডিহাইড, এগুলো হচ্ছে কেমিক্যাল যেগুলোতে এক্সপোজার হলে হতে পারে ইনফেকশন। যেরকম ফর এক্সাম্পল যেটা খুব কমনলি জানা গেছে সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ইট ইজ ওয়ান অফ দ্য কজেটিভ এজেন্টস অফ সার্ভাইকাল ক্যান্সার। দেন হেপাটাইটিস বি সি, এটার জন্য ভ্যাকসিন নিতে বলা হয় সবাইকে। সেটা যদি কারুর হয় সেখান থেকে লিভার ক্যান্সার হতে পারে। হেলিকোব্যাক্টার পাইলোরি, এটাও খুব কম, মানে অনেকের ক্ষেত্রেই হয় যাদের আর কি গ্যাস্ট্রিক আলসার বা এখানে থাকে, তাদের স্টামাকে হতে পারে এবং সেটা আলটিমেটলি কিন্তু স্টামাক ক্যান্সারে কনভার্ট হতে পারে। ইবিভি ইজ এপস্টিন বার ভাইরাস, সেটাও দেখা যায় অনেক ক্ষেত্রে এই ইনফেকশনটা হলে নাসোফ্যারেঞ্জিয়াল, মানে নাক আর গলার এই ফ্যারেঞ্জিয়াল যে টিউব, ওই ওই জায়গাগুলোতে ন্যাসো মানে নাকের ভেতরে, সেইখানে ক্যান্সার হতে পারে। বা লিম্ফোমাও অনেক ক্ষেত্রে দেখা যায়, তাদের ক্ষেত্রে হয়। আর এছাড়া অ্যালকোহলের ব্যবহারটা তো ডেফিনেটলি কখনোই অতি পরিমাণ হলে সেখানে তো ক্ষতিকারক বটেই। মানে ইন জেনারেল সেটা তো সিরোসিস অফ লিভার করতেই পারে, এছাড়া ওভারঅল ক্যান্সারের রিস্কটাও তাতে বেড়ে যায়, লিভার, ব্রেস্ট, হেড এন্ড নেক ক্যান্সার, এগুলো প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো এগুলো হচ্ছে কিছুটা মানে এনভায়রনমেন্ট এন্ড লাইফস্টাইল। এবার যদি আমরা ইয়েতে যাই, হেরিডিটারি প্রিডিসপোজিশন, হেরিডিটারি প্রিডিসপোজিশনও আছে, মানে যেখানে বংশগতভাবে দেখা যায়। ক্যান্সারের বেশি প্রপোর্শন কিন্তু বংশগত নয়, বেশিটাই হচ্ছে স্পোরাডিক, কিন্তু কিছু ফ্র্যাকশন আছে যেটা আপনার হেরিডিটারি মানে বংশগতভাবে পাওয়া যায়। সো যদি টোটাল পপুলেশন আমরা দেখি, সেখানে 0.3% অফ দ্য ক্যান্সার হয়তো হেরিডিটারি, বাকি পুরোটাই কিন্তু স্টোকাস্টিক, এবং সেটা লাইফস্টাইলের ওপর এবং আপনার ওভারঅল ওয়েলবিং, কতটা আপনি মেনটেন করছেন নিজেদেরকে, হেলদি ডায়েট, এগুলোর উপর ডিপেন্ড করে। তো হেরিডিটারি প্রিডিসপোজিশন যেটা, সেখানে কিছু কিছু ক্ষেত্রে আর কি স্পেসিফিক মিউটেশন দেখা যায় জিনসে কিরকম, এবং তার ফলে কিছু কিছু স্পেসিফিক টাইপ অফ ক্যান্সার বংশগতভাবে দেখা যায়। একটা যেটা বলবো, ব্রেস্ট অ্যান্ড ওভেরিয়ান, ব্রাকা 1 ব্রাকা 2 মিউটেশন, এটা হালে প্রচুর ভাবে লোকে মানে প্রচার করার চেষ্টা করা হচ্ছে, কারণ এগুলোকে স্ক্রিন করা যায় জেনেটিক স্ক্রিনিং দিয়ে। এবং আমি সেটা পরের দিকে আসবো, যেখানে আর কি প্রচুর ইন্ডিয়াতেই আমাদের এরকম কোম্পানিজ আছে যারা একটা ব্লাড টেস্ট করে বলে দিতে পারে যে কারুর এই বংশগত ক্যান্সারের প্রবণতা কতটা আছে কি। তো এই BRCA1-2 mutation, these mutations lead to breast and ovarian cancer. Then there is P53 mutation. P53 is also a very important tumor suppressor gene. Tumor suppressor as in something that suppresses the tumor. So this, if it is inactivated, it can cause a lot of issues and lead to cancer. So one of these is known as Lee-Fraumeni syndrome. তো সেইটা একটা হেরিডিটারি। এপিসি মিউটেশন অনেকের ক্ষেত্রে দেখা যায় কোলন ক্যান্সারটা বংশগত, তো তাদের কোলনে কি হয় না পলিপ হতে থাকে কনস্ট্যান্টলি। তো যারা রেগুলার কোলোনোস্কোপি, যাদের বংশে এরকম আছে, তাদের রেগুলার কোলোনোস্কোপি করাটা খুব জরুরি, যাতে করে এইটাকে মনিটর করা যেতে পারে। তো তাদের ক্ষেত্রে এপিসি মিউটেশন, এপিসি হচ্ছে আর একটা জিন, সেই জিনে আর কি মিউটেশন পাওয়া গেলে তখন সেই ফ্যামিলিয়াল অ্যাডেনোম্যাটাস পলিপোসিস বলে সমস্যাটা হয়। সো সেইটা থেকে কোলন ক্যান্সার হতে পারে। এছাড়া হরমোনাল ফ্যাক্টরস তো আছেই, যেরকম এস্ট্রোজেন এক্সপোজার, ফিমেলদের ক্ষেত্রে এটা ভীষণভাবে প্রযোজ্য। আর্লি যাদের মেনার্ক মানে পিরিয়ডস অল্প বয়সে, যদি খুব অল্প বয়সে স্টার্ট হয় 10-11 বছর বয়সে, বা যাদের অনেক লেট অব্দি চলে পিরিয়ডস মানে লেট মেনোপজ, বা যারা ধরুন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিচ্ছেন, অনেক ক্ষেত্রেই মেনোপজের পরে অনেকের সমস্যা হয় বিকজ অফ ল্যাক অফ এস্ট্রোজেন, কারণ আমাদের বডি আর সেই পরিমাণ এস্ট্রোজেন তৈরি করতে পারে না, বা প্রজেস্টেরন যে হরমোন গুলো দরকার মহিলাদের টু জাস্ট টু মেনটেন দ্য সিস্টেম, বোন ডেন্সিটি বা আপনার ওভারঅল এনার্জি লেভেলস, ফ্যাটিক, মানে মেজরিটি মহিলাদের যেটা সমস্যা হয় মেনোপজের পরে হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি।
সো এই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি যেটা হয় সেটার ওয়ান অফ দ্য মেজর কজেস হচ্ছে লস অফ এস্ট্রোজেন। তো সেই কারণে কি হয়, বোনের ডেন্সিটিটা কমে যায় আস্তে আস্তে, বোন মানে আমাদের হাড়গুলো ফ্র্যাজাইল হয়ে যায়। তো সেই কারণে অনেকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেয়। কিন্তু সেইটাতে আবার যেহেতু হরমোন নেওয়া হচ্ছে, সেই কারণে ব্রেস্ট বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের প্রবণতাটা বেড়ে যায়। সেটা একটা আছে। এছাড়া অ্যান্ড্রোজেন যেটা মেল হরমোন, দ্যাট ক্যান অলসো প্রমোট প্রস্টেট ক্যান্সার প্রগ্রেশন, সো দ্যাট ইজ অলসো দেয়ার। এছাড়া ইমিউন সিস্টেম ডিসফাংশন, মানে আমাদের ইমিউনিটিটা ভীষণভাবে একটা জরুরি জায়গা। ইমিউন সিস্টেমকে সুস্থ রাখাটা খুব ভীষণভাবে দরকার। সেই জন্য রেগুলার মাল্টিভিটামিন খাওয়া, ডাক্তারদের সাথে ডিসকাস করে যে কি মাল্টিভিটামিন খেলে আমার ইমিউন সিস্টেমটা ভালো থাকবে, বা আমি মানে খুব আর কি স্ট্রং থাকা যেটা বলে আর কি, চট করে ইনফেকশন যাতে আমার না লাগে। তো রেগুলার যে আমাদের মাল্টিভিটামিন যেগুলো দরকার খাবার থেকে, যেগুলো আমাদের পাওয়ার কথা, কিন্তু সব সময় সেটা হয়ে ওঠে না। কারণ খাবারের ব্যাপারটা হচ্ছে পুরোটাই খাবারের কোয়ালিটিটা কিরকম, যে খাচ্ছে তার হজমের ক্ষমতাটা কতটা, তো তার উপর ডিপেন্ড করে। সেগুলো যদি না হয় তখন সেক্ষেত্রে ডাক্তারের সাথে আলোচনা করা যে আমার ইমিউন সিস্টেমটাকে ঠিক রাখা। এছাড়া কারোর যদি স্পেসিফিক্যালি কোনো ইমিউন সিস্টেমের প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে আরো বেশি ভাবে দেখা যায়, যেরকম ইমিউনো সাপ্রেসড পেশেন্টস, মানে যারা ধরুন আন্ডারগো করছেন ট্রান্সপ্লান্টেশন, অনেকেরই হয় কিডনি ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট। তো সেখানে অনেক সময় কি হয়, ইমিউনো সাপ্রেসিভ ড্রাগস দেওয়া হয়। কেন না, একটা অন্য মানুষের থেকে অর্গান নিয়ে আর একটা মানুষে ফিট করা হচ্ছে, তো সেখানে কিছু বেরিয়ার্স থাকে। তো সেই বেরিয়ারটাকে যাতে ভাঙা যায় সেই জন্য ইমিউনিটিটাকে সাপ্রেস করা হয়। সেই বেরিয়ারের মধ্যে একটা প্রাইম বেরিয়ার হচ্ছে ইমিউনিটি। তো সেইটাকে সাপ্রেস করার জন্য তখন ইমিউনো সাপ্রেসিভ ড্রাগস দেওয়া হয়। কিন্তু সেক্ষেত্রে তাদের আবার ক্যান্সার হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। তো তখন সেটা রেগুলার স্ক্রিনিং এ থাকা, ডাক্তারের সাথে আলোচনা করা, এটা খুব জরুরি। এছাড়া এইচআইভি পজিটিভ যারা ধরুন ইন্ডিভিজুয়াল, তাদেরও ক্যান্সার হওয়ার চান্স খুব হাই। একটা খুব স্পেসিফিক কাইন্ড অফ ক্যান্সার তাদের ক্ষেত্রে দেখা যায়, কাপোসিস সার্কোমা। তো সেইগুলোকে মাথায় রাখা বা ডাক্তারের সাথে রেগুলার আলোচনায় থাকা, আর ওভারঅল ইমিউনিটিটাকে সুস্থ রাখা। তো তার জন্য রেগুলার ডায়েটারি সাপ্লিমেন্ট যা দরকার, মাল্টিভিটামিনস যা দরকার, খাবারে যা যা আপনার পরিবর্তন করা উচিত, কি ধরনের খাবার খেলে শরীর সুস্থ থাকবে, সেইগুলো কোনো ডাক্তার বা ডায়েটিশিয়ানের সাথে আলোচনা করে অ্যাকর্ডিংলি মেনটেন করা, এটা খুব জরুরি। সিমিলারলি ক্রনিক ইনফ্লামেশন, মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারুর হয়তো একটা ক্রনিক রোগ আছে, হ্যাঁ, যাতে করে পারসিস্টেন্ট ইনফ্লামেশন হচ্ছে, যেরকম কারুর আলসারেটিভ কোলাইটিস হতে পারে, হ্যাঁ, কারুর ক্রনিক হেপাটাইটিস হতে পারে, বা কারুর হয়তো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হতে পারে। তো এইগুলোতে কি হয়, যে ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে বারবার, সেই ইনফ্লামেশনের জন্য আমি যেটা একটু আগে বলছিলাম ডিএনএ তে ড্যামেজ হতে পারে। তো সেই ড্যামেজ গুলো সাধারণত ডিএনএ রিপেয়ার দিয়ে সুস্থ হয়ে যাওয়ার কথা, কিন্তু সবার তো সবকিছু সমান হয় না, তো সেই কারণে মাঝে মধ্যে সেখানে হলো না, তখন সেটা আবার ক্যান্সারে কনভার্ট হতে পারে। তো সেই যাদের এই ধরনের অসুস্থতা আছে তাদের রেগুলার ডাক্তারের সাথে চেক আপে থাকা দরকার, যে কোনো রকম এরম হচ্ছে কিনা। এছাড়া আমরা এপিজেনেটিক, এটা হচ্ছে পিওরলি একটা মানে মডিফিকেশন যেগুলো হয় আমাদের সেলের ভেতর, জেনেটিক বলবো না, মানে এটা ঠিক মিউটেশন নয়, কিন্তু যে প্রোডাক্ট গুলো বেরোচ্ছে জিন থেকে তার কিছু মডিফিকেশন হচ্ছে। সেই মডিফিকেশনের ওপর ডিপেন্ড করেও কিন্তু অনেক সময় এই ডিএনএ এর ফাংশনটা পাল্টে যেতে পারে, বা প্রোটিনের ফাংশনটা পাল্টে যেতে পারে। তো সেই সব মিলিয়ে এতগুলো ফ্যাক্টরের ওপর নির্ভর করে যে একজনের কারুর হবে না হবে না। তো টু সামারাইজ, it's a very complex interplay of genetic damage and environmental influences, but it doesn't happen in one day. It is like an accumulation of multiple factors that will over time lead to the loss of normal growth control. So this is what might be contributing to cancer as a whole. একদমই, মানে ক্যান্সার কজিং এজেন্টস গুলো নিয়ে তুমি যে ইলাবোরেট যে বললে, এই জায়গাটা অনেকটাই আমাদের ক্ষেত্রে মানে সাধারণ যারা মানুষ এই ব্যাপারটা নিয়ে যাদের এতদিন ধরে অস্বচ্ছ ধারণা ছিল সেই জায়গাগুলো অনেকটাই ক্লিয়ার হলো, আই থিঙ্ক সো। তুমি এর আগে বললে যে মানে বেশিরভাগটার আলোচনার মধ্যেই যা বোঝা গেল যে
ক্যান্সার কজিং এজেন্ট গুলোর মধ্যে হেরিডিটারি ফ্যাক্টর গুলো যে সেই রকম প্রপোর্শনে অতটা বেশি না, হুম, আছে হুম, পার্সেন্টেজটা অনুযায়ী আছে, কিছুটা হলেও আছে, মানে মেজারটাও ইউজ বললে যে 0.3% হলেও থাকবে, কিন্তু তার সঙ্গে ম্যাক্সিমামটাই হচ্ছে গিয়ে আমার আউটার এনভায়রনমেন্ট বা আউটার সোর্স থেকে আসছে। তো আহ, আমাদের ইন্ডিয়াতে, ভারতে যে দুটো মানে ক্যান্সার সব থেকে বেশি প্রিভ্যালেন্ট এবং সে দুটো মহিলাদেরই ক্যান্সার, সেটাও তুমি বলেছো যে BRCA1 যে জিনটার থ্রুতে আমাদের ব্রেস্ট ক্যান্সার হয়, এবং সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে একটা তো আমরা জানি যে আলোচনায় উঠেই এলো যে HPV, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, সেটা কজ করে। এছাড়া যে সমস্ত অন্যান্য আনুষঙ্গিক মহিলাদের ক্যান্সার গুলো হয়, যেমন জরায়ু মুখ ক্যান্সার যেটাকে বলা হয়, হুম, ইউটেরাস ক্যান্সার যেটা আর কি, তারপরে ওভারিয়ান ক্যান্সার, তো সবটা মিলিয়েই থাকছে। এবং এই ক্যান্সার গুলোর জন্য আরেকটু যদি কি কি কজ গুলো হচ্ছে, এবং তার সঙ্গে ফরেন সাবস্টেন্সটা তো উল্লেখ করেইছো, এবং এইগুলোকে আইডেন্টিফাই করার জন্য কি কি, যেটা বললে যে অনেক মানে এগুলো একদিনে শুরু হয় না, তো সেই জায়গাটা যদি একটু উল্লেখ আলোচনায় আনো যে কবে থাকতে এই জিনিসটার ক্ষেত্রে প্রিভেন্টিভ মেজারটা নিতে হবে। হুম। হ্যাঁ, এটা একটা খুবই লাইক গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তো আগেরটার সাথেই কোরিলেট করে বলছি যে কার্সিনোজেন নামটা নিশ্চয়ই সবাই মানে মোটামুটি অনেকেই শুনে থাকবে। তো কার্সিনোজেনেরও কি ভেরিয়াস টাইপস হয়, তো আমি যেটা ডিসকাস করলাম সেগুলোকেই আমরা ক্যাটেগরাইজ করতে পারি কার্সিনোজেনের টাইপে। সেটা হচ্ছে, একটা হচ্ছে কেমিক্যাল কার্সিনোজেন, যেগুলো আমি বললাম টোব্যাকো স্মোক, বেনজিন, আফলাটক্সিনস, আর্সেনিক পয়জনিং, মানে যেটা আর্সেনিক এক্সপোজার যেগুলো হয়, অ্যাসবেস্টোস, সেইগুলোতে ডেফিনেটলি ডিএনএ ড্যামেজ হয়। ফিজিক্যাল কার্সিনোজেন বলতে ইউভি রেডিয়েশন, আয়নাইজিং রেডিয়েশন, এক্স রে, গামা রে। হ্যাঁ, সেই জন্যই ডাক্তাররা অনেক সময় বলে থাকেন বারবার এক্স রে করাটা ভালো না। তার কারণ হচ্ছে আয়নাইজিং রেডিয়েশনটা ওইগুলো ক্ষতি করতে পারে লং টার্ম। সেখানে ওই সেম আর কি ড্যামেজ করে ডিএনএ, বা ডাইরেক্টলি টিস্যুতে ড্যামেজ হতে পারে। বায়োলজিক্যাল কার্সিনোজেন যেগুলো ভাইরাস, যেগুলো আমি আগে উল্লেখ করলাম, ব্যাকটেরিয়া, এইচপিভি, ইবিভি যেটা ভাইরাস, যেগুলো হতে পারে এবং নানা ধরনের ইনফ্লামেশন বা এই অনকোজিনের প্রভাবটাকে বাড়িয়ে দেয়। তো সব থেকে প্রচলিত ক্যান্সার যেটা ভারতবর্ষে এখন, সেগুলো অ্যাকর্ডিং টু দ্য গ্লোবোক্যান ইন্ডিয়া রিপোর্ট, এখানে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে সব থেকে প্রচলিত। ব্রেস্ট ক্যান্সারের পরে আসছে সার্ভাইকাল ক্যান্সার, যেটা সেকেন্ড মোস্ট কমন। আর তারপরে আসছে ওভেরিয়ান ক্যান্সার। এছাড়া আদার নোটেবল সাইটস হচ্ছে লিপ, ওরাল ক্যাভিটি, আর কোলোরেক্টাল ক্যান্সার। তো ব্রেস্ট ক্যান্সারে কি কি আর কি কেমিক্যাল কার্সিনোজেন বা এনভায়রনমেন্টাল ইন্ডাস্ট্রিয়াল আমাদের এক্সপোজার হতে পারে, যেটা আমরা খেয়াল রাখি না, সেটা হচ্ছে অনেক মহিলারাই আছেন যারা প্রচুর জর্দা, পান মশলা এগুলো খান। হ্যাঁ, অনেকে আজকাল স্মোকও করেন, যেটা হয় গ্রিলড মিট। আমাদের ডায়েটে একটা খুব বেশি ওয়েস্টার্নাইজেশন এসে গেছে, যেটা আর কি প্রচন্ড পরিমাণে গ্রিল খাবার খাওয়া, ফাস্ট ফুড ইনটেক করা। হ্যাঁ, এছাড়া এয়ার পলিউশন তো আছেই। এগুলো থেকে আমাদের যেটা তৈরি হয় কার্সিনোজেনটা, সেটাকে বলা হয় পলিসাইক্লিক অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনস। তো এই পিএইচ এর অনেক রোল আছে ক্যান্সার প্রমোট করাতে। ডিএনএ অ্যাডাপ্ট ফরমেশন বা অক্সিডেটিভ স্ট্রেস, এটা আমাদের আপনারা নিশ্চয়ই অনেকেই শুনে থাকবেন। অক্সিডেটিভ স্ট্রেস, স্ট্রেস রিলিজ করতে হবে, অক্সিডেটিভ স্ট্রেস কমাতে হবে। তো সেইটা একটা জেনুইন ফ্যাক্টর। অক্সিডেটিভ স্ট্রেস থেকে ডিএনএ অ্যাডাপ্ট অনেক রকমের মিউটেশন হয়, যেটা আমি আগে বললাম, এবং সেই মিউটেশন থেকে বেসিক্যালি এই ধরনের ক্যান্সারের প্রবণতাটা বেড়ে যায়। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল যেগুলো আমাদের এনভায়রনমেন্টে থাকে, যেটা পলি ক্লোরিনেটেড বাইফিনাইলস, পিসিবিস বলা হয়, এটা মহিলাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এস্ট্রোজেনকে মিমিক করে। তো এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্টস থাকে যদি জলে বা অন্যান্য সয়েলে, বা যেখানে এগুলো এক্সপোজার হচ্ছে কেমিক্যাল এই ধরনের কার্সিনোজেনের ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, সেইখানে এন্ডোক্রিন ডিসরাপশন হতে পারে এবং এস্ট্রোজেনকে মিমিক করলে তখন গ্রোথটাকে বাড়াতে পারে। এছাড়া বিপিএ, প্লাস্টিক, এটা খুবই এখন ভীষণভাবেই সবাই এটা আলোচনা করেন যে প্লাস্টিকের বাসনপত্রে খাবার না খাওয়াই ভালো। সেটার কারণ হচ্ছে বিসফেনল এ বলে যে বিপিএ, যেটা যেটা প্লাস্টিকের একটা খুব কমন এজেন্ট, সেইটা আর কি খাবারের সাথে মিশে যায় এবং মিশে গিয়ে হরমোন মিমিক করে, মানে এস্ট্রোজেন অ্যাক্টিভিটিকে প্রমোট করে।
সেজন্য প্লাস্টিক মেটেরিয়ালে খাবার খাওয়া, সে যতই বলুক ফুড গ্রেড প্লাস্টিক, সেটাকে অ্যাভয়েড করা ভীষণভাবে জরুরি। এবং গরম খাবার, গরম কোনো হ্যাঁ, স্যুপ বা এই সমস্ত, এটা আমার প্রজেক্ট ছিল একটা, হ্যাঁ। হ্যাঁ, এটা একদমই একদমই উচিত নয়, কারণ এটা ডেফিনেটলি এটা প্রবলেম ক্রিয়েট করে। ডাইঅক্সিনস আছে, যেটা আর কি ইন্ডাস্ট্রিয়াল পলিউশন থাকে, আর পোড়ানো জিনিস থেকে বেরোয়, ওয়েস্ট ইনসিনারেশন, সেইখানেও কিন্তু ইমিউন সাপ্রেশন হতে পারে, হরমোন ডিসরাপশনস হতে পারে। আর এছাড়া ডিটিটি, ডিডিটি যেটা আমাদের আর কি পেস্টিসাইড হিসেবে ব্যবহার করা হয় খাদ্যে, অনেক ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়, সেইটা মানে এখন অনেক বিভিন্ন কান্ট্রিতে এটাকে ব্যান করা হয়েছে, বাট স্টিল ইট ইজ পারসিস্টেন্ট, এন্ড দিস ক্যান লিড টু উইক এস্ট্রোজেনিক এফেক্ট স্টোরড ইন ফ্যাট। সো এইগুলোর মানে অনেক ক্ষেত্রেই হয়, আজকাল অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আহ, অনেকেরই অল্প বয়স থেকে অনেক রকম গাইনোকোলজিক্যাল ইস্যুস হচ্ছে, হরমোনাল ইস্যুস হচ্ছে, সেগুলো অনেকটাই কিন্তু বিকজ অফ দিজ এক্সপোজার, যেটা আমরা হয়তো ইন্টেনশনালি করছি না, বাট বিকজ অফ ল্যাক অফ অ্যাওয়ারনেস সেই জিনিসগুলো করা হচ্ছে বলে সেটা আসছে। এছাড়া কি কি আছে, আমাদের হরমোনাল অ্যান্ড এন্ডোক্রিন ডিসরাপ্টার্স তো আছেই। হরমোনাল অ্যান্ড এন্ডোক্রিন ডিসরাপ্টার্স বলতে কিরকম না, এস্ট্রোজেন ইজ লাইক আ কার্সিনোজেন, বিকজ যদি কনস্ট্যান্টলি দেয়া হয় জিনিসটাকে, তখন কিন্তু এটা আনফেভারেবল আউটপুট দেবে। সেটা সোর্স যাই হোক না কেন, সেটা এন্ডোজেনাসই হোক আর এক্সোজেনাসই হোক, মানে আমার বডিতেই তৈরি হচ্ছে নাকি আমি বাইরে থেকে সাপ্লাই করছি। তো লং টার্ম এক্সপোজারে যেটা হয়, আর্লি পিরিয়ডস মেয়েদের ক্ষেত্রে দেখা যায়, লেট মেনোপজ, যেটা বললাম যে অনেক বেশি দিন ধরে পিরিয়ড চলছে কোনো বয়স্ক মহিলার, বা এইচআরটি যেটা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, সেইখানে এগুলোর রিস্ক গুলো খুব বেশি ভাবে বেরিয়ে যায়। এছাড়া কিছু কিছু ড্রাগস আছে, অনেক ক্ষেত্রে আগে এগুলো দেয়া হতো, এটা হচ্ছে ফর এক্সাম্পল ডিএস, এটা অনেক ক্ষেত্রে প্রেগনেন্সিতে দেয়া হয় টু হেল্প দ্য প্রেগনেন্সি সাস্টেন। তো এইগুলো আর কি অ্যাসোসিয়েটেড ইনক্রিজ ব্রেস্ট ক্যান্সার রিস্ক হতে পারে মেয়েদের ক্ষেত্রে, মানে মা হয়তো নিল ডিউরিং প্রেগনেন্সি, কিন্তু তার এফেক্টটা বাচ্চাটা সেটা যদি মেয়ে হয় তখন তার ক্ষেত্রে হতে পারে। এর ক্ষেত্রে হরমোন রিপ্লেসমেন্ট, সেই জন্য প্রেগনেন্সির সময় কি মেডিসিন খাওয়া হচ্ছে সেটা ভীষণ ভাবে জরুরি ডাক্তারের সাথে কনসাল্ট করা, সেটা যে কোনো সামান্য একটা সাধারণ ওষুধও হতে পারে, কিন্তু সেটা ডাক্তারকে না জিজ্ঞেস করে কখনোই খাওয়া উচিত নয়। কারণ এরকম অনেক ওষুধ আছে যেটা হয়তো মায়ের সরাসরি কোনো ইম্প্যাক্ট করে না, কিন্তু বাচ্চাটার ইম্প্যাক্ট হতে পারে। তো সেইটা মাথায় রেখে কথা বলাটা খুব জরুরি। এছাড়া হরমোন রিপ্লেসমেন্ট যেটা আমি বললাম, অনেক ক্ষেত্রে মহিলারা নেন সিনথেটিক এস্ট্রোজেন আর প্রোজেস্টিন, তো সেই ক্ষেত্রেও কিন্তু প্রবলেম হতে পারে লং টার্মে যদি কেউ নেয়। এর outside of that, radiation based carcinogens are there, like ionizing radiation, especially medical imaging, like chest x-ray, ct scan, radiation therapy. So these are certain procedures which involve use of ionizing radiation and should be restricted only when absolutely required, and always done in consultation with the doctors. আর রিস্ক ইজ হাইয়েস্ট অবভিয়াসলি যদি 20 বছরের আগে এক্সপোজারটা হয় বেশি তখন। এছাড়া যদিও এটা আমাদের কনটেক্সটে অ্যাপ্লিকেবল নয়, বাট ধরুন নাগাসাকি হিরোশিমা যখন বম্বিং হয়েছিল অ্যাটমিক, তখন সেক্ষেত্রে অবভিয়াসলি ওদের যারা সার্ভাইভার তাদের এখনো পর্যন্ত প্রচুর বেশি ক্যান্সার রিস্ক হয়, এবং তাদের নানা ধরনের এই ধরনের ক্যান্সার এবং ম্যালফরমেশনস বাচ্চাদের মধ্যে এখনো পর্যন্ত দেখা যায় ডিউ টু দ্য এফেক্টস অফ দ্য রেডিয়েশন কজড মিউটেশনস। তো সেটা তো আছেই। এছাড়া লাইফস্টাইল লিঙ্কড কার্সিনোজেনিক ফ্যাক্টর যেগুলো ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেও কাজে দেয়, মানে মানে প্রমোট করে আর কি, সেগুলো হচ্ছে যেটা বললাম, অ্যালকোহল ইনটেক এস্ট্রোজেন লেভেল বাড়িয়ে দেয়, ওবেসিটি পোস্ট মেনোপজল, যারা মেনোপজের পরে মহিলাদের মধ্যে ওবেসিটি যেটা হয়, তখন এই অ্যাডিপোজ টিস্যুটা এস্ট্রোজেন তৈরি করতে পারে, সেই জন্য রোগা থাকাটা ভীষণ জরুরি। আজকাল একটা খুব কমন ট্রেন্ড হয়ে যাচ্ছে খাবারের জন্য কি লাইফস্টাইলের জন্য, মানে বা হয়তো দুটোর কারণেই আলটিমেটলি ওজন ভীষণ বেশি হয়ে যাচ্ছে। তো সেইটা ঠিক নয়, ওজনটাকে চেকে রাখাটা ভীষণ ভাবে দরকার। ওবেসিটি একটা বিশাল ডিফিকাল্ট ডিজিজ, এবং এটাও একটা খুব কমপ্লেক্স ডিসঅর্ডার, যেটা শুধুমাত্র যে ক্যান্সারের রিস্ক বাড়াচ্ছে তা নয়, বাট অলসো কার্ডিওভাস্কুলার ডিজিজ বা ডায়াবেটিস হওয়ার প্রবণতা, এগুলো সব বেড়ে যায়। এছাড়া স্মোকিং, যেটা পিএইচ যেগুলো আগে আমি বলেছিলাম জেনারেট করে, আর আদার লাইক সর্ট অফ কার্সিনোজেন, সেগুলো প্রি মেনোপজাল ব্রেস্ট ক্যান্সার, মানে ধরো অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হওয়ার প্রবণতাটা ভীষণ বেড়ে যায়। নাইট শিফট ওয়ার্ক, তো আমাদের ঘুমটা কিন্তু ভীষণ